আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2025 সালের ঢাকা বোর্ড 5 নম্বর কোশ্চেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো কোশ্চেন আমরা একটু পড়ি। দোলন চাপা এন্টারপ্রাইজ 2024 সালে, দোলন চাপা এন্টারপ্রাইজ 2024 সালে, একটু টেস্ট করে এই মাইক্রোফোনটা। ঠিক আছে। 31 ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্ধৃতি ছিল নিম্নরূপ। এটার আগে আমরা একটু পড়ি নিচে কি কি চাওয়া হয়েছে। রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না এমন দফা নির্ণয় করো। খতে বলা হয়েছে উপযুক্ত উদ্ধৃতিগুলো 2024 সালের 31 ডিসেম্বর তারিখে একটি রেওয়া মিল তৈরি করো। গ নম্বর হইলে গিয়া উপরোক্ত উদ্ধৃতর খতিয়ান উদ্ধৃত হতে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো প্রথমে আমরা উম কোনটা কি জাতীয় হিসাব এটা আমরা ব্যাখ্যা দেব, এবং কোনটা চলতি দায় এবং চলতি সম্পদ সেটা আমরা সাথে সাথে ব্যাখ্যা দেব। কল কবজা সম্পদ, আসবাবপত্র সম্পদ, শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি, আয়, ক্রয় ফেরত, ক্রয় ফেরত, বিক্রিত মাল ফেরত আসছে, বকেয়া মজুরি দায়, মণিহারি 31/12/2024, সমাপনী মণিহারি মজুদ এখানে আসবে না। ক নম্বর আইটেমটা আমার উত্তোলন। উত্তোলন ব্যক্তিবাচক হিসাবে মালিকানা সত্ত্ব, উত্তোলনের মালিকানা সত্ত্ব এটা আমরা দেব ডেবিট। বিক্রয় আয়, 10% দায়, প্রতি হিসাব চলতি সম্পদ দায়, অগ্রিম বীমা সম্পদ, অগ্রিম বীমা চলতি সম্পদ, প্রদেয় নোট চলতি দায়, সুনাম সম্পদ, মূলধন মালিকানা সত্ত্ব, ক্রয় খরচ, মজুত পণ্য প্রারম্ভিক সম্পদ, কবিরকে প্রদত্ত ঋণ, সম্পদ আর কি দীর্ঘমেয়াদী সম্পদ, নগদ টাকা সম্পদ, প্রাপ্য হিসাব চলতি দায়, মণিহারি মজুদ, প্রারম্ভিক মণিহারি মজুদ, এটা হইতেছে আমার সম্পদ। অনাদি পাওনা সঞ্চিত দায়, সম্ভাব্য দায়, রেওয়া অন্তর্ভুক্ত হইব না। বিক্রয় পরিবহন রেওয়া অন্তর্ভুক্ত হইব না। তো এখানে করণীয় কত যে আইটেমটা আছে, রেওয়া অন্তর্ভুক্ত হইব না এমন আইটেম হলো গিয়ে দুইটা এখানে, সম্ভাব্য দায় এবং মণিহারি হিসাবের সমাপনী ব্যালেন্স রেওয়া অন্তর্ভুক্ত হইব না। এবং এখানে আমরা চলতি সম্পদ, চলতি সম্পদ কোনগুলো আছে, মজুত পণ্য চলতি সম্পদ আছে, তারপরে অগ্রিম বীমা চলতি সম্পদ আছে, তারপরে এখানে নগদ টাকা আমার চলতি সম্পদ আছে, প্রাপ্য হিসাব আমার কি আছে চলতি সম্পদ আছে। এবং চলতি দায়ের আইটেমগুলো কি কি, এখানে বকেয়া বেতন আমার চলতি দায়, এরপর প্রদেয় নোট আমার চলতি দায়, এবং প্রদেয় হিসাব আছে কিনা দেখি আমরা একটু। প্রদেয় হিসাব আছে, এটা আমাদের কি চলতি দায়। তো এই দুটো যোগ করে আমরা পার্থক্য দেখাইব। আর রেওয়া মিলের ক্ষেত্রে আমরা প্রথমে বললাম কোনটা কি জাতীয় হিসাব। রেওয়া মিল করার ক্ষেত্রে আমাদেরকে স্মরণ রাখতে হইব সম্পদগুলা ডেবিট হইব, আয়গুলা ক্রেডিট হইব, খরচগুলা ডেবিট হইব, দায়গুলা ক্রেডিট হইব, আর এবার ব্যয়গুলো ক্রেডিট হইব। তো আমরা বোর্ডে চলে যাই।
ক, উম, আমরা একটু লিখি ঢাকা বোর্ড 2025। র মিলে অন্তর্ভুক্ত হবে না যেসব হিসাব খাত বিবরণ টাকা মনিহারে মজুদ, যেটা আমার দেওয়া আছে 31/12/24, 500 টাকা। সম্ভাব্য দায় আমার দেওয়া আছে 10,000 টাকা। টোটাল 10,500 টাকা আমার কি হইব না, র মিলে অন্তর্ভুক্ত হইব না। আমার পরবর্তী রিকোয়ারমেন্ট হতে চাইছে র মিলে অঙ্কন করো। তো আমরা একটা ফুল পেজ গড় কাটি। হুম, দুইটা পেজ কাটি। করণীয়, গড়ের জন্য আমরা ঘরটা একবারে কাটলাম। তো আমরা চলে যাই খতে। খতে আমরা তৈরি করব র মিল। ওকে, র মিলের উপরে প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো। অঙ্কতে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে দোলন চাপা এন্টারপ্রাইজ। তো আমরা প্রতিষ্ঠানের নাম প্রথমে লিখি দোলন চাপা এন্টারপ্রাইজ। ওকে, রেওয়া মিল, রেওয়া মিল সালটা দেওয়া আছে আমার 31শে ডিসেম্বর 2024। ক্রমিক নং, ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। ক্রেডিট টাকা। ওকে, প্রথম আইটেম হলো কলকবজা।
কল কব্জা হইতেছে আমার সম্পদ। আমরা জানি সম্পদ গুলা কোন সাইটে হইব, ডেবিট সাইটে। 2 নম্বর আইটেম হইতেছে আমার আসবাবপত্র। আসবাবপত্র সম্পদ, তো এটা হবে আমার ডেবিট দিকে 30,000। 3 নম্বর আইটেম হইতেছে আমার এখানে শিক্ষানবী সালামি। শিক্ষানবী সালামি, শিক্ষানবী সালামি হলো আমার আয়। আয় হইলে আমরা কি জানি, ক্রেডিট। 4 নম্বর আইটেম হইতেছে আমার ক্রয় ফেরত। ক্রয় ফেরত, ক্রয় করলে ডেবিট, ক্রয় ফেরত হইলে ক্রেডিট। 5 নম্বর আইটেম হইতেছে আমার বকেয়া বেতন। বকেয়া বেতন হইলে আমার দায়। বকেয়া বেতন, আমরা জানি দায় হইলে কি, ক্রেডিট 1500। এরপরে আইটেম হইলে আমার উত্তোলন। উত্তোলন ব্যক্তিবাচক হিসাব বা সম্পদ ধরা হয়, আমরা দেই। উত্তোলন হইল ডেবিট। 7 নম্বর হইলো বিক্রয়। বিক্রয় হইলো আমার আয়। আয় হইলে ক্রেডিট। এরপরে আইটেম হইলে গিয়ে আমার 10% ব্যাংক ঋণ। 10% ব্যাংক ঋণ। 10% ব্যাংক ঋণ আসে আমার কত, 12,500। এরপর আমার আসা হইলো গিয়া প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব হলো আমার 18,000। 10 নম্বর হইলো গিয়ে আমার প্রদেয় হিসাব, ঠিক আছে। 10 নম্বর আমরা অগ্রিম বীমা। অগ্রিম বীমা হইলো আমার সম্পদ। অগ্রিম বীমা, অগ্রিম বীমা হইলো সম্পদ। সম্পদ হলো ডেবিট 1500। এরপরের আইটেম হলো আমার উম, প্রদেয় নোট। প্রদেয় নোট হলো আমার দায়। প্রদেয় নোট, প্রদেয় নোট হলো দায়। দায় হইলে ক্রেডিট কত, 3,000। ওকে, এই পাশে লিখি ক্রমিক নং। হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রেডিট টাকা। ওকে। হ্যাঁ, 12 নম্বর আইটেম হইলে গিয়া লাস্ট একটু দেখি আমরা লাস্ট কত লিখছিলাম, প্রদেয় নোট। আচ্ছা, প্রদেয় নোটের পর আমার আসে সুনাম। সুনাম হলে আমার কি, সম্পদ। সুনাম, উম সুনাম হইল গিয়ে আমার 25,000 টাকা। সম্পদ যেহেতু সেহেতু কি, ডেবিট। 13 নম্বর আইটেম হইতেছে আমার এখানে মূলধন। মূলধন হলো মালিকানা সত্ত্ব বা দায়। মূলধন কি, ক্রেডিট। কত টাকা, 84,000 টাকা। ওকে। তারপর হইলো 14 ক্রয়। ক্রয় হইলো খরচ। খরচ হলো কি, ডেবিট 84,500 টাকা। এরপরে আইটেম হইলো আমার মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য। মজুত পণ্য, যেহেতু তারিখ দেওয়া আছে 1/1/2024, এটা হলো আমার প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য সম্পদ। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে কত, 22,000 টাকা। হুম, এরপরে দেওয়া আছে আমার উম, কবিরকে প্রদত্ত ঋণ। কবিরকে প্রদত্ত ঋণ। কবিরকে প্রদত্ত ঋণ হইল গিয়ে আমার এখানে বিনিয়োগ, অর্থাৎ সম্পদ। কবিরকে প্রদত্ত ঋণ দেওয়া হয়েছে কত টাকা, 20,000 টাকা। তো 20,000 টাকা যেহেতু সম্পদ, তো কি, ডেবিট। 17 আইটেম হইলে গিয়া নগদ।
নগদ হইল কি আমার সম্পদ। কত টাকা? 2,500 টাকা। 18 নম্বর হইল প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব বলতে বুঝাইতেছে এখানে দেনাদার হিসাব। তো আমরা জানি কি দেনাদার হইল সম্পদ, সম্পদ হইল কি ডেবিট। কত? 30,000 টাকা। এরপরে আইটেম হইল আমার মজুদ, মণিহারি মজুদ প্রারম্ভিক, মণিহারি মজুদ, ও সরি, মণিহারি মজুদ প্রারম্ভিক, মণিহারি মজুদ তারিখ হইল গিয়া 1/1/25/24। তো প্রারম্ভিক মজুদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হইব, সমাপনী মজুদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হইব না। আর কি প্রারম্ভিক মজুদ পণ্যের মতো এটা ট্রিটমেন্ট হইব। তো এখানে কি যেহেতু সম্পদ সেহেতু ডেবিট। এরপরে আইটেমটা হইলো আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি দায়। তো এখানে একটা কথা মনে রাখতে হইব, সকল প্রকার সঞ্চিতি দায়, পাওনাদারের ব্যাপারটা সঞ্চিতি বাদে। ওকে। সকল প্রকার সঞ্চিতি থাকলে আমরা কি করব? কেট দিয়ে বসাই দিব। সঞ্চিতি দেওয়া আছে আমার এখানে 2,000 টাকা। 21 নম্বর আইটেম হলো বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন হলে আমার খরচ। খরচ হলে জানি আমরা কি ডেবিট। তো আমরা যোগ করি, যোগ করলে আমার ক্রেডিট পাশে আসে 2,50,000, ডেবিট পাশে আসে 2,50,000। আইটেমগুলো একটু মিলে আমরা 2,000, 84,000, 3,000, 18,000, 18,000, তারপরে আছে এখানে ওকে। এই ডেবিটটা আমরা একটু মিলাই, হ্যাঁ। 1,000, 3,000, 1,500, 1,00,000, 50,000, 12,500, 18,000, 3,000, 84,000, ঠিক আছে। তো আমার রেওয়া মিলে যোগ ফল হলো কত? 2,50,000। এখন আমরা চলে যাবো আমাদের করণীয় গতে। করণীয় গতে আমার বলছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য নিরূপণ করো। অর্থাৎ এখানে আমাদের করতে বলা হয়েছে চলতি সম্পত্তিগুলো লিখবো, চলতি দায়গুলো লিখবো, এবং দুইটা বিয়োগ করে কি করবো এটা আমরা প্রদর্শন দেখাবো। তো আমরা লিখি চলতি সম্পদ, চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য। এটা আমরা ঘর করে দেখাইতে পারি অথবা ঘর ছাড়াও দেখাইতে পারি। ওকে। ঘর ছাড়া কি আমরা দেখাইতে পারি চলতি দায় লেখা সবগুলো যোগ করে, চলতি সম্পদ লেখা সবগুলো যোগ করে, তারপর লিখবো চলতি দায় এবং সম্পদের পার্থক্য। আচ্ছা, প্রথম আমরা লিখি চলতি সম্পদ, চলতি সম্পদ। ওকে। কালারটা চেঞ্জ করে দিই। আমার আছে মণিহারি মজুদ, মণিহারি মজুদ 1/1/12/24। কত? 500 টাকা। এরপরে আছে আমার অগ্রিম, অগ্রিম বীমা, অগ্রিম বীমা আছে 1,500। তারপর আছে নগদ, নগদ দেওয়া আছে আমার এখানে 2,500। তারপর দেওয়া আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব দেওয়া আছে 30,000। যোগ করি, যোগ করলে আমার যোগ ফল হইতেছে 34,500। এখন আমরা একটা হেডলাইন করব চলতি দায়, চলতি দায় বক্স করে দিই। চলতি দায়ের মধ্যে আছে বকেয়া বেতন, বকেয়া বেতন। বকেয়া বেতন আছে আমার 1,500। তারপর আছে আমার প্রদেয় নোট, প্রদেয় বিল
প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আছে আমার 18,000। এবং প্রদেয় নোট, প্রদেয় নোট দেওয়া আছে 3,000। যোগ করলে আমার যোগফল হইতেছে 22,500। বিয়োগ করলে আমার এখানে রেজাল্ট আসতেছে 12,000। অর্থাৎ পার্থক্য হইতেছে আমার 12,000। তো এখানে আমার চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্যটা দেখানো বলা হয়েছে, তো দেখাইলাম। তো করণীয় কতে দেখাইলাম রেওয়া মিলে যে সকল হিসাব অন্তর্ভুক্ত হয় না। খতে রেওয়া মিল তৈরি করতে বলছে, রেওয়া মিল তৈরি করলাম। গতে চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য চাওয়া হয়েছে, তো এটা আমরা দেখাইলাম। তো আমার আজকের ইউটিউব চ্যানেল ক্লাসের সাবজেক্ট এখন সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।